প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে পরিবার পরিকল্পনার নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল, এই নিয়োগের আর কি পোস্টিংটা কোথায় হয়, এই তো এরকম নানা ধরনের প্রশ্ন করেন। অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে পরিবার পরিকল্পনায় আবেদন করা যাবে কিনা, এসএসসি পাশে, এইচএসসি পাশে, অনার্স পাশে, নার্সিং কমপ্লিট করেছি, আলিম কমপ্লিট করেছি, ফাজিল কমপ্লিট করেছি। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এই সকল যোগ্যতায় কি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করা যাবে? তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ অষ্টম শ্রেণী পাস, এসএসসি, এইচএসসি, আলিম, ফাজিল, কামিল, অর্থাৎ আপনি যে যোগ্যতায় অর্জন করেন আর কি সেই যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আপনি আবেদন করতে পারবেন, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো নিয়োগ সংক্রান্ত। আর ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। সাধারণত আবেদন করার ক্ষেত্রে অনেকে আছেন যে সার্কুলার দেখেন, সার্কুলার গুলোর আর কি টেনে টেনে দেখেন। অর্থাৎ আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এটা আগে দেখবেন। অর্থাৎ এটা অবশ্যই জানবেন, জেনে তারপরে আপনার যে কোনো অনলাইনে কম্পিউটার দোকানে গিয়ে আপনারা আবেদন করবেন। সাধারণত আপনাদের এটাই বদ অভ্যাস, আপনারা হচ্ছে ভিডিও সম্পূর্ণ দেখেন না। অর্থাৎ কি করেন, আপনারা অন্য যে যে সার্কুলারটা শেষ হয়ে গেছে সেই সার্কুলার ভিডিও দেখে পরবর্তীতে আপনারা বলেন যে এই নিয়োগটা হচ্ছে মিথ্যা। তো এরকম না, আপনারা দেখবেন আসলে ওই ভিডিওটা কবে প্রকাশিত হয়েছে আর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন। এরকম তো অনেকে এরকম হচ্ছে আগের বিজ্ঞপ্তিগুলো, অর্থাৎ 6 মাস আগে যে বিজ্ঞপ্তিগুলো আসছিল, ভিডিও তৈরি করা হয়েছে, সেই ভিডিওগুলো দেখে এসে আমাদেরকে এই কমেন্টগুলো করে, ইনবক্সে আসে, তারপরে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার এসে যে এটার আবেদন কি করা যাবে। তো যখন নিয়োগের আবেদন চলে যায় তারপরে আসে 6 মাস পর। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা জানতেই পারছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আবেদনের ক্ষেত্রে কোন পদের কেমন যোগ্যতা লাগবে সেই বিষয়গুলো। তো সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রকাশিত হলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনি নিশ্চিত হতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। আর অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু আপনি আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার এখানে আমার একটা শর্ট লিস্ট করা আছে, সেই শর্ট লিস্ট অনুযায়ী আপনাদেরকে আর কি সবগুলো দেখাবো। সাধারণত আজকে আমি আপনাদেরকে দেখাবো পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সাধারণত কত ধরনের আর কি পোস্ট থেকে থাকে। সাধারণত 36 ধরনের পোস্ট থেকে থাকে, এছাড়া আরো পোস্ট রয়েছে। অর্থাৎ 36 ধরনের পোস্ট নিয়ে আলোচনা করব। সেহেতু ভিডিওটি লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী আসলে কোন পদ সেটা আপনি জানতে পারবেন। তো প্রথমে আমরা হচ্ছে যে পদটা সম্পর্কে জানবো, অর্থাৎ হচ্ছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট পদ হচ্ছে এটা হচ্ছে গ্রেড হচ্ছে বেতন স্কেল গ্রেড হচ্ছে 11তম গ্রেড। আর বেতন হবে হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। তো সাধারণত 30,230 টাকা। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা লাগে, অর্থাৎ কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে আর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। অর্থাৎ যারা এই সকল আর কি ফার্মেসি থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছে, আবার ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত, তারা হচ্ছে এই ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, তো এই পদগুলাও নিয়ে থাকে। তো এটা হচ্ছে গ্রেড হচ্ছে 11, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতনে আর কি, এটা হচ্ছে বেতন। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তারপরে আরো পদ রয়েছে, অর্থাৎ 3 নম্বর পদ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও। এটাও 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা মেডিকেল টেকনোলজিতে রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 4 নম্বর যে হেলথ এডুকেটর, এটার গ্রেড হচ্ছে 11। আর এটার জন্য হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন। আর এটার জন্য হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষার এমপিএইচ ডিগ্রি থাকতে হবে। তো তারপরে আমরা 5 নম্বর 7 লিপিকার কম্পিউটার অপারেটর। তো আপনারা অনেকে কম্পিউটার জানেন, এটা হচ্ছে 13তম গ্রেড।
13তম গ্রেড, এটা হচ্ছে বেতনের স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। আর এটার জন্য হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে যেটা প্রয়োজন, তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি। তারপর হচ্ছে 6 নম্বর কম্পিউটার অপারেটর, এটার হচ্ছে 13তম গ্রেড, এটার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য কম্পিউটারের ইংরেজিতে 30 ওয়ার্ড শব্দের টাইপিং এর গতি, বাংলায় 25, আর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে 7 নম্বর ফিল্ড ট্রেনার, এটা হচ্ছে 13তম গ্রেড, এটার জন্য হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে আর কি সমান আর কি সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। তারপর হচ্ছে প্রধান সহকারী, এটা হচ্ছে 13তম গ্রেড, এটার জন্য দেখতে পারছে এখানে হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপরে 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হিসাব রক্ষক 13তম গ্রেড, এটা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হিসাব ও নিরীক্ষা কাজে বাস্তব অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দিবে, অর্থাৎ এরকম। তো তারপরে আমরা উচ্চমান সহকারী 14তম গ্রেড, এটা হচ্ছে স্নাতক ডিগ্রি, অর্থাৎ স্নাতক ডিগ্রি বলতে যে কোনো সাবজেক্টে আপনি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে গবেষণা সহকারী 14তম গ্রেড, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি পরিসংখ্যান গবেষণা ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার। তারপর হচ্ছে 12 নম্বর 60 লিপি আর কি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিপিএতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা 60 লিপিতে ইংরেজিতে 70, বাংলায় 45। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিকে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে, আর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে পরিসংখ্যান সহকারী, এটা হচ্ছে পরিসংখ্যান বিষয়ক স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর গুদাম রক্ষক, এটার জন্য হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপর কোষাধ্যক্ষ, এটা হচ্ছে 14তম গ্রেড, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সমান ডিগ্রি। তারপরে সহকারী লাইব্রেরিয়ান, এটা হচ্ছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ও তথ্য বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিপিএতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে ইপিআই টেকনিশিয়ান 14তম গ্রেড, এটা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি ইপিআই কাজের সংক্রান্ত দক্ষতা থাকতে হবে, অর্থাৎ অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 18 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী সমান অর্থাৎ দ্বিতীয় বিভাগ সমান সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। আর বাস্তব অভিজ্ঞতা, কম্পিউটারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, আর কম্পিউটারের গতি 20 শব্দের গতি থাকতে হবে বাংলা ইংরেজিতে। আর অবশ্যই আপনাদেরকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে টেলিফোন অপারেটর, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, তো এটার জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, আর এটার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে, আর স্পিড হচ্ছে বাংলায় 20, ইংরেজিতেও 20। তারপর হচ্ছে 21 নম্বর ওয়ার্ড মাস্টার, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার পরিচালনার দক্ষতা। তারপর ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এটার জন্য হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে আর কি মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে। তারপর টিকিট ক্লার্ক, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পাস হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপরে 25 নম্বর এখানে হচ্ছে স্টেলাইজার কাম মেকানিক, তো এটার ক্ষেত্রে হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে। তারপর হচ্ছে কিচেন সুপারভাইজার, এটার জন্য হচ্ছে এটা 16তম গ্রেড, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কার্ডিওগ্রাফার 16তম গ্রেড, এটার জন্য ট্রেড কোর্স উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ট্রেড কোর্স থাকতে হবে আর এইচএসসি পাস থাকতে হবে। তারপর হচ্ছে গাড়ি চালক,
অষ্টম শ্রেণী পাস। আর গাড়ি চালকের ক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দিবে। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, এটার জন্য স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ। অফিস সহায়ক, তো আপনারা অনেকে অফিস সহায়কের আবেদন করতে চান অর্থাৎ পরিবার পরিকল্পনার, তো এটার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ 18 থেকে 32 বছর বয়সের মধ্যে। তারপর হচ্ছে, তারপরে দেখতে পাচ্ছেন 32 নম্বর এমএলএসএস অর্থাৎ নিরাপত্তা প্রহরী, অষ্টম শ্রেণী পাস হলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এমএলএসএস, তো এই পদটাতে অনেক পদের সংখ্যা ফাঁকা রয়েছে, প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, এটাতেও আপনারা আবেদন করতে পারবেন যারা অষ্টম শ্রেণী পাস। তারপর হচ্ছে ওয়াচম্যান, ওয়াচম্যানের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস, এটা হচ্ছে গ্রেড 20। তারপরে কুক হেল্পার, এটার জন্য হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এটার জন্য অষ্টম শ্রেণী পাস, আর এটা হচ্ছে 20তম গ্রেড। তো অনেকে ভাবতে পারেন যে পঞ্চম শ্রেণী পাশের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আর কি পরিবার পরিকল্পনায় আসবে। তো সাধারণত আপনারা অনেকে আছেন যাদের সমমান পাস রয়েছেন, যে এইচএসসি সমান উচ্চ মাধ্যমিক সমান, অর্থাৎ যেগুলাতে রয়েছে এসএসসি তারপরে উচ্চ মাধ্যমিক সমান। তো সাধারণত সমান বলতে বোঝায় আপনি যে কোনো আর কি, যে আপনি যদি আলিম কমপ্লিট করে ফেলেন তাহলে হচ্ছে এইচএসসি সমান। তারপর হচ্ছে আপনি স্নাতকোত্তরের ক্ষেত্রে স্নাতকোত্তর সমান, অর্থাৎ আপনি যদি ফাজিল কমপ্লিট করেন সেটা হচ্ছে স্নাতক সমান। তারপর আপনার হচ্ছে এসএসসি, এসএসসি যারা পাস করেছেন, যারা দাখিল পাস করছেন, সেটাও আপনারা এসএসসি দাখিল সমমান। তো আপনারা দাখিল পাশে আবেদন করতে পারবেন। সাধারণত এগুলা যেগুলো সমমানে সবগুলো লেখা রয়েছে, অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স স্নাতক সমমান যার যোগ্যতা রয়েছে, অর্থাৎ আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন, যে অনার্স ডিগ্রির যে মান আপনার ওইটার যে মান হয়ে থাকে, অর্থাৎ একই মান, অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন পরিবার পরিকল্পনায় সাধারণত এই কয়টি পদ রয়েছে, এই পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল, সাধারণত আপনারা অনেকেই প্রশ্ন করেছেন পরিবার পরিকল্পনায় কেমন ধরনের পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে, সেই পদগুলো আপনাদেরকে তুলে ধরলাম। তো যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।